আজকের এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণী দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট এর পরিবেশ বিষয়ে যে 14 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী হলো, এটা হবে ময়ূরাক্ষী। এরপরে একের দুই বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো, এটা হবে আলিপুরদুয়ার। এরপরে একের তিন একটি লুপ্তপ্রায় মাছ হলো, এটা হবে সরপুঁটি। এরপরে একের চার সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপ রয়েছে, এটা হবে 135টি। এরপরে একের পাঁচ আছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যে জেলায় অবস্থিত, এটা হবে পশ্চিম বর্ধমান। এরপরে দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের একইটা আছে ধান ঝাড়া ও কাটার যন্ত্রের নাম, এটা হবে হারভেস্টার। এরপর দুইয়ের দুই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটা হবে সান্দাকফু। এরপরে দুইয়ের তিন জওহরলাল নেহরুর জন্মদিনটি, এটা হবে শিশু দিবস হিসেবে পালিত হয়। এরপরে দুইয়ের চার যেটা আছে বাঘা জ্যোতির নামে পরিচিত, এটা হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপরে দুইয়ের পাঁচ সাদা অর্কিডের শহর হলো, এটা হবে কাশিয়াং। এরপরে তিনে দাগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। তিনে দাগে একইটা আছে কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, এটা হবে বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। এরপরে তিনের দুই যেটা আছে শ্বাসমূল কি, এর উত্তরটি হলো লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসগ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য, এগুলিকে শ্বাসমূল বলা হয়। উদাহরণ সুন্দরী, গড়ান, গেওয়া প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছগুলিতে শ্বাসমূল দেখা যায়। এরপরে এটা হচ্ছে তিনের তিন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। এরপরে তিনে চার আছে ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে তিনে পাঁচ আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত দুজন মহিলার নাম লেখো। এটা হবে এক হচ্ছে মাতঙ্গিনী হাজরা, দুই হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপরে তিনের ছয়টা আছে কোন দুটি নদী মিলিত নাম রূপনারায়ণ, এটা হবে দ্বারকেশ্বর ও শিলাবতী দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ। এরপরে তিনের সাত যেটা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? গানটি 1905 সালে লেখা হয়েছিল। এরপরে তিনের আর যেটা আছে ফাঁদি কি, এর উত্তরটি হলো ফাঁদি হলো জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ। একটি জালের অসংখ্য ফাঁদি থাকে, বিভিন্ন জালে এগুলি বিভিন্ন আকারের হয়। এরপর এটা হচ্ছে তিনের নয় গান্ধীবুড়ি নামে কে পরিচিত? গান্ধীবুড়ি নামে মাতঙ্গিনী হাজরা পরিচিত। এরপর তিনের 10 এটা আছে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সুভাষচন্দ্র বসু। এরপরে তিনের 11টা আছে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। এরপরে তিনের 12টা আছে মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো মাটির অস্বাভাবিক উপাদান বলতে সেই সব পদার্থকে বোঝায় যা প্রকৃতিতে স্বাভাবিকভাবে মাটিতে থাকে না। সাধারণত মানুষের তৈরি বিভিন্ন বর্জ্য পদার্থ যখন মাটিতে মিশে মাটির গুণাগুণ বা উর্বরতা নষ্ট করে তখন তাদের অস্বাভাবিক উপাদান বলা হয়। উদাহরণ প্লাস্টিকের টুকরো ও পলিথিন, কাচের টুকরো, ধাতব বর্জ্য প্রভৃতি। এরপরে চারিদিকে যেটা আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমে বাম দিকে
4-এর 1 যেটা আছে বেথুয়া ডহরি, এটা হবে নদিয়া। এরপর 4-এর 2 যেটা আছে মেঘনাথ সাহা, এটা হবে বিজ্ঞানী। এরপর 4-এর 3 যেটা আছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, এটা হবে নবদ্বীপ। এরপর 4-এর 4 যেটা আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটা হবে বোলপুর। এরপরে 4-এর দাগে 5 যেটা আছে মাটির পুতুল, এটা হবে কৃষ্ণনগর। এরপরে 5-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5-এর 1 যেটা আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, এর উত্তরটি হলো ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইছামতি, জলঙ্গি, মাথাভাঙ্গা প্রভৃতি। এরপরে 5-এর 2 যেটা আছে ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো, এর উত্তরটি হলো এই যে এটা আমরা বলে দেব সংজ্ঞা। 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ 1 উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। এরপরে প্রভাব 1 গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, 2 ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এরপরে 3 খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। এরপরে এটা আছে 5-এর 3 অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন, এর উত্তরটি হলো অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে জনগণকে গাছপালার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা যায়। এছাড়া সমস্ত সপ্তাহব্যাপী গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে পরিবেশকে অনেকখানি সবুজ করে তোলা সম্ভব হবে এবং একটি গাছ একটি প্রাণ এর মর্মার্থ উপলব্ধি করা যাবে। এরপরে 5-এর 4 যেটা আছে বিরসা মুন্ডা কেন বিখ্যাত, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। বিরসা মুন্ডা ছিলেন একজন দেশপ্রেমিক এবং মুন্ডাদের নেতা। তিনি ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের অন্যায় এর প্রতিবাদ করে লড়াই করেছিলেন, তাই দেশের মানুষ তার কথা মনে রেখেছে। ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, ফলে বনভূমিতে বসবাসকারী এবং বনভূমির উপর নির্ভর করে বেঁচে থাকা আদিবাসী মানুষদের বসবাসের জায়গা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আদিবাসী মানুষদের প্রতিনিধি হিসেবে বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।